সার্থক স্রোতের এই ঝগড়ায় আনন্দ লুটছে রাইয়ের গোটা পরিবার এবং সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের এই হঠাৎ করে পাল্টে যাওয়া ব্যবহার দেখে রাই সার্থকের বাবাকে ফোন করে বলতে থাকে যে আঙ্কেল, আপনি ঠিকই বলেছিলেন যে এদের দুজনের খুনসুটিতেই না আমার কেন জানি না মনে হয় যে আমরা যে উদ্দেশ্যটা করেছি সেই উদ্দেশ্যে আমরা এমনিতেই সফল হয়ে যাব। আপনি জানেন একটু আগে স্রোত নিজে থেকে সার্থককে জ্বালানোর জন্য সৌভিককে ফোন করে বলেছে যে ও সৌভিকের সাথে একান্তই কিছুটা সময় কাটাতে চাই। কথা বলা মাত্র সার্থকের বাবা হাসতে থাকে আর বলতে থাকে যে এটাই তো আমরা চেয়েছিলাম, যে সার্থকের মনের মধ্যে যাতে এই কথাটা গেঁথে যায়। আর একটা কথা বলবো রাই, তুমি আমার কথাটা শোনো আগে খুব ভালো করে। সার্থক যেই শুনতে পেয়েছে যে সৌভিকের সাথে স্রোত বাইরে বের হওয়ার কথা বলেছে আর এই প্রস্তাবটা স্রোত নিজেই দিয়েছে, এই কথা শোনা মাত্রই সার্থক জেলে বেগুনে জ্বলে উঠেছে। ও তো এখন রেডি হচ্ছে, ও আমার তো মনে হয় যে কিছুক্ষণের মধ্যে ও হয়তো রেস্টুরেন্ট অবধি পৌঁছে যাবে তাদের মাঝখানে বিঘ্ন ঘটানোর জন্য। আজকে একটা লাগবে, তুমি দেখেই নে। ওদিকে রাই বলতে থাকে যে এটাই তো চাই, ওদের দুজনের মধ্যে এই ঝগড়াঝাটি ডাকার ফলেই তো আমাদের উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যাবে, তাই না? এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, তোমার মনে হয় না যে এটা বেশি বাড়াবাড়ির দিকে চলে যাচ্ছে? এখন যদি কোনো কিছু সাংঘাতিক হয়ে যায় তখন তুমি কি করবে বলো তো? দুজনেরই তো যে পরিমাণে ছেলে মানুষই, দুজন যদি মেজাজ হারিয়ে ফেলে তখন কি হবে? এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে বৌমনি, ওদের দুজনের মধ্যে মিল আছে বিধাই তো আমরা দুজনকে একজুটি বাঁধার জন্য চেষ্টা করছি, তাই না? এখন যদি ওরা ঝগড়াঝাটি করে অশান্তি করে তাহলে ওরাই সেই অশান্তিটা মিটমাট করবে, তুমি দেখে নিও। এই কথা বলা মাত্র স্রোত যখন শপিং করার পর সৌভিকের সাথে রেস্টুরেন্টে বসে ঠিক সেই সময় পেছন করতে করতে সার্থকও সেখানে গিয়ে উপস্থিত হয় আর বলতে থাকে সৌভিকের কলার ধরে যে সৌভিক, তোকে আমি ফোন করে বারবার করে বারণ করেছিলাম যে স্রোতের সামনে পরীক্ষা আছে তাই ওকে তুই ডিস্টার্ব করিস না, তাহলে তুই একবার কথা বললে কানে শুনিস না? এই কথা বলা আমাদের সৌভিক বলতে থাকে যে আচ্ছা সার্থকদা, তোর এত কিসের প্রবলেম হচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না, বলতো আমি আমার হবু স্ত্রীকে নিয়ে কোথায় যাবো না যাবো সেই কৈফিয়তকে এখন তোকে দিতে হবে আর তুই এত বারবার করে নাক ঢুকানোর চেষ্টা করছিস কেন বলতো? ওদিকে স্রোত বলতে থাকে যে আচ্ছা সার্থক স্যার, এখানে বসলে যদি আপনার কোনো প্রবলেম হয় তো আমরা না হয় অন্য রেস্টুরেন্টে গিয়ে বসি। ওদিকে সার্থক স্রোতকে বলতে থাকে যে স্রোত, তুমি কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো। ওদিকে স্রোত বলতে থাকে যে কোনটা বাড়াবাড়ি বলছেন বলুন তো? আমি যদি আমার পড়াশোনা কমপ্লিট করে তারপরে আমার পড়াশোনার বাইরে আমার লাইফটাকে নিজের মতো করে এনজয় করি, সেটাতে তো আপনার কোনো রকম কোনো ইখতিয়ার থাকে না নাক গলানোর, বলুন তো? আর আমি কিন্তু এখন কলেজে নিজে, স্যার আপনি আমার উপরে এরকমভাবে তদারকি করবেন আর আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে কিন্তু একদমই বাধ্য নই। আর আমি আমার উডবি হাজব্যান্ডের সাথে কোথায় যাবো না যাবো সেই কৈফিয়ত আমি নিশ্চয়ই আপনাকে দিতে বাধ্য নই। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আল বাদ দিবে। ওদিকে রেস্টুরেন্টে সকলে যখন সার্থকের দিকে তাকিয়ে থাকে ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, আমি চাইনি এখানে কোনো রকম কোনো সিন ক্রিয়েট হোক, তাই আমি তোমাকে ভালোভাবে বলছি যে তুমি এক্ষুনি বাড়ি ফিরে যাও, রাত অনেকটা হয়ে গেছে, চলো বরঞ্চ আমি তোমাকে বাড়ি ড্রপ করে আসি। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কেন, আপনার তো গা জ্বলছে কেন বলুন তো? আমার উডবি হাজব্যান্ড তো আছে আমার সাথে, তাই না? সেই আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসবে, সে তখন ভবিষ্যতে আমার দায়িত্ব নিবে, তাহলে এখন থেকে সে যদি আমার দায়িত্বটা পালন করে তাতে আপনারা তো কিসের প্রবলেম হচ্ছে বলুন? ওদিকে সার্থক বলতে থাকে যে ভবিষ্যতে না হয় দেখা যাবে, এখনও কিন্তু তোমাদের বিয়েটা হয়নি, তাই তুমি ওকে উডবি হাজব্যান্ড বলা বন্ধ করো স্রোত প্লিজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।